তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আরব আমিরাতের শীর্ষ মহল থেকে এই চুক্তির তীব্র আপত্তি ও সমালোচনা শুরু হয়েছে। এতে রিয়াদ এবং আবুধাবির মধ্যে সাম্প্রতিককালে শুরু হওয়া বৈরিতার উত্তেজনা নতুন করে সামনে এসেছে। ৭ আগস্ট পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর থেকেই কয়েকজন প্রভাবশালী আমিরাতি ভাষ্যকার এই ত্রিপক্ষীয় চুক্তির তীব্র সমালোচনা করছেন। তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি আঞ্চলিক জোটের বাইরে গিয়ে সৌদি আরব কর্তৃক নতুন একটি নিরাপত্তা জোটের গঠন নিয়ে প্রশ্ন তুলছেন। উল্লেখ্য, উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি হল জ্বালানি সম্পদে সমৃদ্ধ ৬টি রাজতান্ত্রিক দেশের একটি আঞ্চলিক জোট। এর সদস্য দেশগুলো হল বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ১৯৮১ সালে এই জোট প্রতিষ্ঠিত হয়েছিল। এই জিসিসি জোটের নিজস্ব পারস্পরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা কাঠামো রয়েছে। ২০০০ সালের ডিসেম্বরে জিসিসি জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট নামে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তাতে বলা হয় একটি দেশের উপর হামলাকে সবার উপর হামলা হিসাবে গণ্য করা হবে এবং আক্রান্ত দেশকে সম্মিলিতভাবে সামরিক সহায়তা দেওয়া হবে। বস্তুত জিসিসি জোটের এই নিরাপত্তা চুক্তির দিকেই ইঙ্গিত করে আমিরাতের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ভাষ্যকাররা পাক তুর্কি সৌদি প্রতিরক্ষা চুক্তির সমালোচনা শুরু করেছেন। এসব আমিরাতি সমালোচকদের মধ্যে অন্যতম প্রধান হলেন আব্দুল খালেক আবদুল্লাহ। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাবেক সহযোগী এবং রাজ পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একজন রাজনৈতিক বিশ্লেষক। আমিরাতের এই আব্দুল খালেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একাধিক পোস্টে এই চুক্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। একটি পোস্টে তিনি লেখেন, এই জোট প্রতিষ্ঠার জন্য অভিনন্দন, তবে উপসাগরীয় জিসিসি জোটভুক্ত দেশগুলোর নিজেদের মধ্যে সামরিক ও রাজনৈতিক সহযোগিতা এবং ঐক্য আরও শক্তিশালী করা দরকার। জিসিসি জোটের বাইরে পাক তুর্কি সৌদির এমন সামরিক এবং রাজনৈতিক জোটে বিনিয়োগ করার দরকার কি? তিনি পাকিস্তান ও তুরস্কের বিশ্বাসযোগ্যতা ও সামরিক সক্ষমতার দিকে ইঙ্গিত করে লেখেন, সৌদি আরবের এই জোটে এমন দেশও রয়েছে যাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে এবং ইরানি ও ইসরায়েলি হুমকি মোকাবেলায় তাদের সক্ষমতা কতটা সেটিও প্রশ্নের বিষয়। এরপর আমিরাতি খালেক আরও সরাসরি প্রশ্ন তুলে লেখেন, যে কোনো জোট সফল হওয়ার জন্য একটি অভিন্ন শত্রু থাকা জরুরি। তাহলে এই জোটের দেশগুলোর শত্রুকে? পাক তুর্কি সৌদি ত্রিপক্ষীয় চুক্তি নিয়ে আমিরাতি ভাষ্যকার খালেকের এসব সমালোচনা এবং প্রশ্নের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সৌদি আরবের পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। আমিরাতি খালেকের ওই পোস্টের দ্রুত জবাব দেন সৌদি প্রিন্স আব্দুর রহমান বিন মুসাইদ। সৌদি প্রিন্স বলেন, এই চুক্তি সৌদি আরবের জাতীয় সার্বভৌমত্বের বিষয়। তিনি আমিরাতের প্রতি পাল্টা প্রশ্ন করে লেখেন, সংযুক্ত আরব আমিরাতের একাডেমিক মহল রিয়াদের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে এতটা উদ্বিগ্ন কেন? আমিরাতি খালেককে আক্রমণ করে সৌদি প্রিন্স এক্সে আরও লেখেন, ডাক্তারবাবু, এটি জোট হোক, চুক্তি হোক, সমঝোতা হোক কিংবা অন্য যে কোনো নামে পরিচিত হোক, তাতে আপনার সমস্যাটা কোথায়? তিনি আরও লেখেন, এটি কিভাবে জিসিসি জোটের ঐক্যের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে? কোনো রাষ্ট্র তার স্বার্থ পূরণে সহায়ক মনে করলে যে কোনো রাষ্ট্র বা রাষ্ট্রসমূহের সঙ্গে চুক্তি করার অধিকার কি তার নেই? এদিকে সৌদি ঘনিষ্ঠ একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফাহাদ আল আরাবিও আমিরাতি ভাষ্যকার আব্দুল খালেকের ওই পোস্টের জবাব দেন। তিনি বলেন, মক্কা চুক্তি কোনো নির্দিষ্ট পক্ষের বিরুদ্ধে গড়ে তোলা কোনো জোট নয়, বরং এর লক্ষ্য হল সম্মিলিতভাবে প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা আর যে কোনো দিক থেকে আসা হুমকি মোকাবেলা করে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা। সৌদি আরবের এসব শীর্ষ কর্তা ব্যক্তির পাশাপাশি সাধারণ সৌদি নেটিজেনরাও আমিরাতি ভাষ্যকার আব্দুল খালেকের পোস্টের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়ে ওঠেন। তারা কোনো রকম কূটনৈতিক ভাষায় কথা বলেননি, বরং সরাসরি আক্রমণ শুরু করেন। একজন সৌদি নেটিজেন আমিরাতকে সরাসরি প্রশ্ন করে লেখেন, ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে সংযুক্ত আরব আমিরাত কি জিসিসি জোটের অন্য সদস্য দেশগুলোকে জানিয়েছিল? আব্রাহাম অ্যাকর্ডসের প্রসঙ্গ তুলে ওই সৌদি নেটিজেন লেখেন, আমি জানতে চাই, সংযুক্ত আরব আমিরাত কি ইসরায়েলি রাষ্ট্রের সঙ্গে জোট করার আগে উপসাগরীয় দেশগুলোকে অবহিত করেছিল? এভাবে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিরাতি ও সৌদি বিশিষ্ট ব্যক্তিরা প্রকাশ্যে পরস্পরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। সেই বিতর্ক যখন আরও তীব্র হয়ে ওঠে, তখন আমিরাতি আব্দুল খালেক থেমে না গিয়ে আরও সোচ্চার হন। তিনি পরবর্তী পোস্টে এমন এক বার্তা প্রকাশ করেন যাকে অনেকেই ওই ত্রিপক্ষীয় জোটের সরাসরি প্রত্যাখ্যান হিসাবে গণ্য করেন এবং সেই সাথে প্যান ইসলামিক ধারণা তথা মুসলিম উম্মার আকাঙ্ক্ষার বিপরীত কথা বলেও মনে করেন।
কারণ আমিরাতি আব্দুল খালেকের বক্তব্যে মুসলিম উম্মার পরিবর্তে শুধুমাত্র নিজের দেশ ও এর জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান স্পষ্ট হয়ে ওঠে। আমিরাতের আব্দুল খালেক তার পোস্টে লেখেন, যার কাছে তার নিজ দেশের চেয়ে তার সম্প্রদায় বা মতবাদ বেশি গুরুত্বপূর্ণ তার জন্য কোনো নিরাপত্তা নেই। যার কাছে নিজ দেশের চেয়ে তার আরব কিংবা ইসলামী জাতিসত্তা বেশি গুরুত্বপূর্ণ তার জন্যও কোনো নিরাপত্তা নেই। তিনি আরও লেখেন, সম্পৃক্ততা, আনুগত্য এবং আন্তরিকতা কেবলমাত্র মাতৃভূমির জন্যই থাকবে, এতে আর কোনো অংশীদার থাকবে না। আমিরাতি আব্দুল খালেকের মুসলিম উম্মার চেতনা বিরোধী এসব বক্তব্যের জবাব দেন ইসলামী ওয়ার্ল্ড এডুকেশন অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সাবেক প্রধান আব্দুল আজিজ। তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের দিকে ইঙ্গিত করে লেখেন, যে বিশ্বাসঘাতকতা করে এবং জায়নবাদীদের সঙ্গে সহযোগিতা করে সে কখনো নিরাপত্তা পাবে না। আব্দুল আজিজ অপর এক পোস্টে সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা অংশীদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তিনি প্রশ্ন করেন, ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা চুক্তি এবং ইসরায়েলের সঙ্গে তাদের বিস্তৃত সহযোগিতা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে সৌদি নেতৃত্বে তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে করা একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে এত প্রশ্ন তোলা হচ্ছে কেন? আব্দুল আজিজ তার পোস্টের শেষে একটি আরবি প্রবাদও উদ্ধৃত করেন, যার অর্থ দাঁড়ায়, লজ্জাবোধ থাকা মানুষগুলো যেন আজ মৃত। অর্থাৎ যারা এই ত্রিপক্ষীয় চুক্তির সমালোচনা করছেন তাদের এমন সমালোচনা করার নৈতিক অবস্থান নেই, বরং তাদের লজ্জিত হওয়া উচিত। কিন্তু সমস্যা হলো সেই লজ্জাবোধই তাদের মধ্যে নেই। বস্তুত সাম্প্রতিককালে সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিরোধ যেমন বেড়েছে, অন্যদিকে বিপরীতক্রমে ভারত এবং ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়েছে। ইয়েমেনের দক্ষিণে সংযুক্ত আরব আমিরাত একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষের শক্তিকে সমর্থন করে আসছে। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতার খবরও বিভিন্ন সময়ে সামনে এসেছে। এতে সৌদি আরব ক্ষিপ্ত হয়ে গত বছরের ডিসেম্বরে ইয়েমেন থেকে আরব আমিরাতের সব সৈন্য 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের চরমপত্র দেয়। একই সঙ্গে আমিরাত সমর্থিত ইয়েমেনি বাহিনীকে সব ধরনের আর্থিক ও সামরিক সহযোগিতা বন্ধ করার দাবি জানানো হয়। এমনকি আরব আমিরাত সমর্থিত ওই ইয়েমেনি বাহিনীর বিরুদ্ধে সৌদি আরব বিমান হামলাও চালায়। শেষ পর্যন্ত আরব আমিরাত ইয়েমেন থেকে তার সব সৈন্য প্রত্যাহার করে। এভাবেই সৌদি আরবের সাবেক মিত্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে রিয়াদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে। এছাড়া সোমালিয়াতেও রিয়াদ এবং আবুধাবি এখন বিপরীতমুখী অবস্থানে রয়েছে। রিয়াদ আঙ্কারার পাশে থেকে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করছে। এর বিপরীতে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া সোমালিল্যান্ডের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে। গত বছরের ডিসেম্বরে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়। এতে রিয়াদ ও আঙ্কারা উভয়ই কড়া প্রতিবাদ জানায়। এর বিপরীতে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের পথ অনুসরণ করে সোমালিল্যান্ডের স্বাধীন হওয়ার প্রচেষ্টায় আন্তর্জাতিক সমর্থন আদায়ের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে এবং সোমালিল্যান্ডের বিদ্রোহী সরকারকে সামরিকভাবেও সাহায্য করছে। ওদিকে যুদ্ধবিধ্বস্ত সুদানেও রিয়াদ এবং আবুধাবি বিপরীত মেরুতে অবস্থান করছে। রিয়াদ আঙ্কারার মতোই আবদেল ফাতাহ আল বুরহানের নেতৃত্বাধীন সুদানের রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীকে সমর্থন করছে। এর বিপরীতে সুদানের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF-কে সমর্থন করছে সংযুক্ত আরব আমিরাত। লিবিয়াতেও একই চিত্র দেখা যায়। আঙ্কারা ও রিয়াদ ত্রিপোলি ভিত্তিক জাতিসংঘ স্বীকৃত সরকারকে সমর্থন করছে। এর বিপরীতে আবুধাবি লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার এবং এর ডিফেক্টো নেতা ফিল্ড মার্শাল খলিফা হাফতারকে সমর্থন করে আসছে। এসবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত গত এপ্রিল মাসে ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বের হয়ে গিয়ে সৌদি বিরোধী বড় একটি পদক্ষেপ নিয়েছে। ওপেক এবং ওপেক প্লাস মূলত তেল উৎপাদন ও সরবরাহের সমন্বয়ের মাধ্যমে বিশ্ববাজারে অতিরিক্ত উৎপাদন ঠেকানোর চেষ্টা করে। অর্থাৎ কোনো দেশ যেন ইচ্ছামতো উৎপাদন বাড়িয়ে বাজারে তেলের দাম কমিয়ে দিতে না পারে, সেটি এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য। এই জোটে সৌদি আরব অন্যতম প্রধান নেতা। এখন ওপেক থেকে আমিরাত বের হয়ে যাওয়ায় আবুধাবি নিজের তেল উৎপাদন ইচ্ছামতো বাড়াতে পারবে। যদি আরব আমিরাত ব্যাপক হারে তেল উৎপাদন বাড়িয়ে দেয় তাহলে বিশ্ববাজারে অস্বাভাবিকভাবে মূল্য কমে যেতে পারে, আর তাতে জ্বালানি তেল রপ্তানি থেকে সৌদি আরবের মুনাফার হার কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। এ কারণেই আরব আমিরাতের ওপেক থেকে বেরিয়ে যাওয়াকে সৌদি বিরোধী পদক্ষেপ মনে করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি পাকিস্তানের ওপরও প্রতিশোধ নিয়েছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতি মেটানোর জন্য আরব আমিরাত দীর্ঘদিন ধরে প্রায় $3.5 বিলিয়ন অর্থ জমা রেখেছিল। কিন্তু পাকিস্তান ক্রমেই সৌদি আরবের ঘনিষ্ঠ হওয়ায় আরব আমিরাত সেই অর্থ ফেরত নেওয়ার জন্য পাকিস্তানকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের নোটিশ দেয়। গত এপ্রিলে পাকিস্তান সেই অর্থ সৌদি আরবের কাছ থেকে ধার করে নিয়ে ফেরত দেয়। তবে সংযুক্ত আরব আমিরাত এসবের চেয়েও বড় পদক্ষেপ নিয়েছে ভারতের সাথে সামরিক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে। গত 15 মে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাত সফর করেন। ওই সফরে দুই দেশের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বের কাঠামো স্বাক্ষরিত হয়। ইরান যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই চুক্তিটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে 2025 সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার পাল্টা পদক্ষেপ হিসাবে অভিহিত করেন। সংযুক্ত আরব আমিরাত এরও আগে ভারতের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে মনোযোগী হয়। আরব আমিরাত তাদের দেশে হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপাসনার জন্য মন্দির স্থাপনের অনুমতি দেয়। 2024 সালের 14 ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী সেই মন্দির উদ্বোধন করেন। ওদিকে সংযুক্ত আরব আমিরাত 2020 সালেই ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর থেকে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে। এমনকি চলমান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গোপনে আরব আমিরাত সফর করেন এবং ইরানের হামলার বিরুদ্ধে আরব আমিরাতের প্রতি সংহতি প্রকাশ করেন। এই গোপন সফরের ঘটনা গত 13 মে নেতানিয়াহু নিজেই ফাঁস করে দেন, যদিও আরব আমিরাতের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। সম্ভবত ইরানের পক্ষ থেকে ভয়ানক আক্রোশ ও প্রতিশোধের ভয়ে আরব আমিরাত নেতানিয়াহুর সফরের বিষয়টি অস্বীকার করে। উল্লেখ্য, গত 12 জুন বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের হামলা বন্ধের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত ইরানের জন্য কয়েক বিলিয়ন ডলার অর্থ ছাড়তে সম্মত হয়েছে, যার মোট পরিমাণ 10 থেকে 20 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে এবং এর মধ্যে $3 বিলিয়ন বেশি ইতিমধ্যেই ছাড় করা হয়েছে। যদিও সংযুক্ত আরব আমিরাত এই অর্থ দেওয়ার কথা অস্বীকার করেছে। তবে লক্ষণীয় বিষয় হলো, ওই অর্থ পরিশোধের ঘটনার পর ইরান সর্বশেষ উপসাগরীয় বিভিন্ন দেশের উপর যে হামলাগুলো পরিচালনা করেছে, সেই অভিযানে সংযুক্ত আরব আমিরাতের উপর বড় ধরনের কোনো সামরিক অভিযান ইরান চালায়নি। সুতরাং সবকিছু মিলিয়ে স্পষ্টত বোঝা যাচ্ছে যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে এবং দুই পক্ষ দুই মেরুতে হাঁটছে। আর এই দুই পক্ষের মধ্যকার বিরোধ থেকেই ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম, ইসরায়েলপন্থী থিঙ্ক ট্যাঙ্ক ও লবি গ্রুপগুলো এবং দেশটির কিছু শীর্ষস্থানীয় রাজনীতিকরা আহ্বান জানাচ্ছে যেন ইসরায়েল, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে একটি পাল্টা সামরিক জোট গঠন করা হয়। আর তাতে গ্রিস এবং সাইপ্রাসকেও সংযুক্ত করার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে তাদের হিসাবটি হলো ভারতের শত্রু পাকিস্তান, সৌদি আরবের নতুন শত্রু সংযুক্ত আরব আমিরাত, আর তুরস্কের বহু পুরনো শত্রু গ্রিস এবং দক্ষিণ সাইপ্রাসের গ্রিক সাইপ্রিয়ট সরকার। এমন রাজনৈতিক সমীকরণ থেকেই অনেকে মনে করছেন সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল, ভারত, গ্রিস এবং দক্ষিণ সাইপ্রাসকে নিয়ে পাক, তুর্কি, সৌদি ত্রিপক্ষীয় সামরিক জোটের পাল্টা একটি জোট গঠিত হতে পারে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসরায়েল, গ্রিস, দক্ষিণ সাইপ্রাস এবং ভারতের মধ্যে একাধিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন এদের সাথে শুধু আরব আমিরাতকে যুক্ত করা গেলেই একটি নতুন সৌদি বিরোধী আঞ্চলিক সামরিক ব্লকের চেহারা তৈরি হতে পারে। সুতরাং এখন দেখার বিষয়, আরব আমিরাত শেষ পর্যন্ত এমন কোনো পাল্টা জোটে আনুষ্ঠানিকভাবে যাবে কিনা।